স্বাগত প্রবাসে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি সৌমিত্র শুভ্র। 4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট 15 দিনের সফরে শুরুতেই গেছেন দেশটিতে। মঙ্গলবার সকাল 7:56 বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে টোকিওর পথে রওনা করেন প্রধানমন্ত্রী। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন। জাপানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেলে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন শেখ হাসিনা। সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার দেওয়া হবে। টোকিও থেকে 28 এপ্রিল ওয়াশিংটন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 মে সেখানে বিশ্বব্যাংকের সাথে সম্পর্কের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি। সেখান থেকে 4 মে যুক্তরাজ্য সফর করবেন। 6 মে যোগ দেবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে। এছাড়া লন্ডনে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। ঈদকে ঘিরে পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠা সাধারণ চিত্র হলেও প্রবাসীদের কাছে বিষয়টি খানিকটা ভিন্ন। বাবা মা ভাই বোন সন্তান থেকে দূরে খানিকটা সাদামাটাভাবেই কেটে যায় তাদের উৎসবগুলো। কুয়েত প্রবাসীদের এবারের ঈদ উদযাপন নিয়ে সহকর্মী হেফজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ মানেই পরিবারের সাথে আনন্দে মেতে ওঠা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে আনন্দ ভাগাভাগি করে নেয়া। তবে প্রবাসীদের ক্ষেত্রে ঈদের চিরচেনা এই বিষয়টি পুরোপুরি ভিন্ন। পরিবার থেকে হাজার মাইল দূরে থেকেই বেশিরভাগ ঈদ পার করেন তারা। ঈদের মধ্যে প্রবাসীদের কাছে কোনো আত্মীয় স্বজন বাবা মা কেউ নেই। আমরা দেশে টাকা পাঠিয়েছি, দেশে সবাই ঈদ আনন্দ করতেছে। দেশের স্ত্রী সন্তানকে পেলে এখানে ঈদ করা বহুত সাদামাটা, কারণ আমরা যদিও টাকা পাঠিয়েছি ওদেরকে আমরা মিস করছি। পরিবার পরিজন থেকে দূরে থাকার আক্ষেপ নিয়েই এবারের ঈদও পার করেছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা। স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে একমাত্র ভরসা মোবাইল ফোন। কর্মস্থলের সহকর্মীদের নিয়েই সাদামাটাভাবে করেছেন ঈদ উদযাপন। আমরা আজকে ঈদ উদযাপন করছি কুয়েতে। দেশের মধ্যে তো সবার নিয়ে ঈদ করতে পারলে তো আমাদের অনেক আনন্দ হইতো, অনেক ভালো লাগতো। আজকে আমরা কুয়েতে বন্ধু মহল সবাইকে নিয়ে ঈদ করলাম, ঈদের জামাতে একসাথে নামাজ পড়লাম। এবার পরিজনকে টাকা পাঠাইয়া ওদের আনন্দে আমাদের আনন্দ। আমাদের আপনজন মা বাবা ভাই বোন আমাদের সন্তান সন্ততি তাদেরকে ফেলে আমরা প্রবাসী করি। যদি আমরা আনন্দ উপভোগ করি কিন্তু আমাদের ভিতরে একটা হাঁকা থাকে। ঈদ উপলক্ষে পরিবারকে একটু বেশি অর্থ পাঠাতে অনেকেরই করতে হয় বাড়তি কাজ। তাই কষ্ট হলেও উৎসবের দিনগুলোতে স্বজনদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি প্রবাসীরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও বৈশাখী উৎসব আয়োজন করা হয়েছে। কানাডা বাংলাদেশ সলিডারিটির 12 বর্ষপূর্তি উপলক্ষে হয় এই আয়োজন। এতে অংশ নেন কয়েকশো বাংলাদেশি। বৈশাখী উৎসব উপলক্ষে নানা বয়সী প্রবাসীর অংশগ্রহণে হয় শোভাযাত্রা। আয়োজনে ছিল হরেক রকম খাবার ও কাপড়ের স্টল। স্থানীয় শিল্পীরা নাচ গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ডের সঙ্গীত শিল্পী লুমিন। শামসাল রানার সঞ্চালনায় ও জিয়াউল হক জিয়ার তত্ত্বাবধানে এই আয়োজন। ঈদ পুনর্মিলনীতে মন্ট্রিলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেখানেই বাঙালিরা আছেন সবাই এখানে উপস্থিত হয়েছেন। অনেকগুলো দোকান আছে, খাবারের দোকান, কেনাকাটা, শাড়ি গহনার দোকান। ঈদের পরেও আমাদের কেনাকাটা অব্যাহত আছে। খুব জমজমাট এক মেলা। এই আয়োজন আগামীতে অব্যাহত থাকবে। সবার জন্য শুভকামনা। তিউনিসিয়া উপকূল থেকে বাংলাদেশি সহ 372 অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে দেশটির কোস্টগার্ড। সোমবার উপকূলবর্তী শহর স্ফ্যাক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কর্তৃপক্ষ জানায় ছোট্ট একটি নৌকায় করে সমুদ্র পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অবৈধভাবে সমুদ্রযাত্রা শুরুর আগ মুহূর্তে তাদের আটক করা হয়। ফরাসি গণমাধ্যম আফ্রিকা নিউজ জানায় বাংলাদেশি ছাড়াও আটক অভিবাসীদের মধ্যে সিরিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। বাংলাদেশিদের সংখ্যা কতজন তা জানাননি সংবাদ মাধ্যমটি, তবে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যাই বেশি বলে জানানো হয়। চলতি বছর 13,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়েছে তিউনিসিয়ার উপকূল থেকে। ইতালিতে নাটকীয় অভিযানে উদ্ধার 2 শতাধিক অভিবাসন প্রত্যাশী। সোমবার ল্যাম্পেদুসা উপকূল থেকে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। কর্তৃপক্ষ জানায় 3টি আলাদা অভিযানে উদ্ধার করা হয়েছে তাদের। উত্তাল সাগরে জাহাজ ডুবে বিপজ্জনকভাবে ভাসছিল অভিবাসন প্রত্যাশীরা। দফায় দফায় উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে তুলে আনেন তাদের। এই ঘটনায় এখনও নিখোঁজ অন্তত 23 জন। উদ্ধারকৃতরা কোন কোন দেশের নাগরিক সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ। কুয়েত ইসলামিক প্রেজেন্টেশন কমিটি আইপিসিতে কর্মরত বাংলাদেশিদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় সংস্থাটি। স্থানীয়দের পাশাপাশি এই প্রতিষ্ঠানে কাজ করেন বাংলাদেশিরাও। তাদের উদ্যোগে গেল রোববার কুয়েত সিটির অদূরে কাবাদ অঞ্চলে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে হয় এই আয়োজন।
অর্ধবেলার আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা, রমজান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সহ নানান প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রব সর্দার, মাওলানা মামুনুর রশিদ সহ অনেকে। আরও অংশ নেন বিপুল প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষ উদযাপন করেছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। রাষ্ট্রদূত নূরে ই হেলাল সাইফুর রহমানের বাসভবন বাংলাদেশ হাউসে হয় এই আয়োজন। ছিল মাছ মাংস সহ নানান বাংলাদেশি খাবার। এছাড়াও ছিল বাহারি পিঠাপুলি। অংশ নেন বিপুল প্রবাসী। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানান প্রবাসীরা। উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা শাখা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আওয়াল সোহেল, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন, সোয়াজিল্যান্ড প্রবাসী আশরাফুল আলম সহ অনেকে। যুক্তরাষ্ট্রে গ্রেটার নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম নিউ ইয়র্কের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গেল রোববার যুক্তরাষ্ট্রের জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নঈম টুটুলের সভাপতিত্বে ব্রুকলিনে হয় আলোচনা সভা। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক সহকারী সম্পাদক বেবি নাজনীন। বিশেষ বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র শাখা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর সরওয়ার্দী, সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম, ফিরোজ আহমদ জাহাঙ্গীর সহ অনেকে। আয়োজন পরিচালনা করেন সালেহ আহমদ। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক সরকার আনতে হলে বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাইকোর্টের আদেশের পর প্রাথমিকভাবে দুবাইয়ে 459 বাংলাদেশির সম্পদ খতিয়ে দেখতে কাজ করছে দুদকের তদন্ত কমিটি। এরই মধ্যে সেসব ব্যক্তির তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কারা টাকার পাচার করেছে সেই তালিকা তাদের পক্ষে জোগাড় করা কঠিন। দুদকের কর্মকর্তারা বিদেশ যেতে চাইলে মন্ত্রণালয় সহায়তা করবে। মাহফুজ মিশুর রিপোর্ট। দুবাই বিশ্ব ব্যবসা বাণিজ্যের অন্যতম প্রাণকেন্দ্র। তথ্য গোপন করে সেখানে 459 বাংলাদেশি এই শহরে বাড়ি কিনেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংস্থার প্রতিবেদনে গেল বছর মে মাসে প্রকাশিত হয় এ খবর। এর অন্তত 64টি অভিজাত এলাকা দুবাই মেরিনা ও 19টি পাম জুমাইরাহতে। সেখানে 100টি ভিলা ও 5টি ভবনের মালিকানা বাংলাদেশিদের। পরিচয় প্রকাশ করা না হলেও সেই প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের 4-5 বাংলাদেশি $44 মিলিয়ন সম্পদের মালিক। গণমাধ্যমে বিষয়টি জানাজানি হলে 15 জানুয়ারি উচ্চ আদালত দুদক, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, রাজস্ব বোর্ড ও সিআইডিকে তদন্ত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। যদিও নির্ধারিত সময়ে কোনো কাজই শুরু করেনি সংস্থাগুলো। অজুহাত, আদালতের আদেশের অনুলিপি নাকি পৌঁছেনি তাদের কাছে। আদালতের নির্দেশনার 2.5 মাস পর এপ্রিলের প্রথম সপ্তাহে পরিচালক মানি লন্ডারিংকে তদারককারী কর্মকর্তা করে 3 উপপরিচালককে নিয়ে একটি টিম গঠন করেছে দুদক। এই কমিটি এই উত্থাপিত যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটির বিস্তারিত তথ্যপত্র সংগ্রহ করবেন এবং যত দ্রুত সম্ভব আইন মোতাবেক প্রতিবেদন প্রস্তুত করে কমিশনের সামনে উপস্থাপন করবেন। এবং এর সাথে যেহেতু বিদেশের বিষয় জড়িত রয়েছে, এখানে ধরাবাঁধা একেবারে আমি বলতে পারবো না যে এত দিনের ভিতরে দিতে হবে। যদিও আমাদের দুদক আইনের সময় নির্ধারিত, চেষ্টা করা হবে যত তাড়াতাড়ি সম্ভব। বিদেশে এসব টাকা কারা কিভাবে পাচার করলো সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ মিশনের মাধ্যমে তথ্য জানতে চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে দুদক। যদিও সেই চিঠির জবাব মেলেনি এখনো। আদৌ পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে কাজ করতে পারবে কিনা প্রশ্ন আছে তা নিয়েও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নাই কোথায় কে টাকা লুকিয়ে রাখছে দেখার, দুদকের কাজ সেটা বের করে দেখার। এটা আমাদের দায়িত্ব না। এবং তারা যে বিদেশে যেতে চায়, আমরা তাদের উইল হেল্প ফ্যাসিলিটেট দ্যাট ভিসা এন্ড আদার থিংস। যে অভিযোগগুলো আসছে এই বিষয়গুলো তারা সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের যে এম্বাসি বলেন বা দূতাবাস বলেন তাদের মাধ্যমে তথ্যপত্র সংগ্রহ করবে। তারা কিন্তু তালিকা করবে না যে কে দুর্নীতিবাজ কে বিষয়। এই বিষয়ে তথ্যপত্র সংগ্রহ করার পরে সেই প্রাপ্ত তথ্য দুর্নীতি দমন কমিশনকে তারা দিবেন। সুইস ব্যাংক সহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশ থেকে এই বিশাল পরিমাণ অর্থ পাচার হলেও তার একটা বড় অংশ এখন দুবাইতে।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ৩৮ বছর ধরে চট্টগ্রামে পরিত্যক্ত পড়ে থাকা হজ ক্যাম্প যেন এক ভুতুড়ে বাড়ি। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে চুরমার ক্যাম্পের 9টি ভবন। অথচ চট্টগ্রাম থেকে প্রতি বছর হজযাত্রীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে নানা বিড়ম্বনা। কিন্তু একসময়কার জমজমাট ক্যাম্পটি সংস্কার ও সচল করতে নেই কোনো উদ্যোগ। 1948 সালে চট্টগ্রামের পাহাড়তলিতে প্রায় 10 একর জায়গা জুড়ে তৈরি হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম এই হাজি ক্যাম্প। চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথে হজে যেতে এখানে আসতেন হাজিরা। 1985 সাল থেকে জাহাজ যোগে হজ যাত্রা বন্ধ এবং বিমান যোগাযোগ চালু হলে অকেজ হয়ে পড়ে ক্যাম্পটি। এরপর গেল 38 বছর অযত্নে অবহেলায় পড়ে থাকতে থাকতে এখন অনেকটাই ভুতুড়ে বাড়ি। 2014 সালে ক্যাম্পটি সব ভবন পরিত্যক্ত ঘোষণা করে গণপূর্ত অধিদপ্তর। এটি এখন অপরাধীদের আখড়া। পাহাড়তলি হাজি ক্যাম্প 12 নম্বর ওয়ার্ডের হাজি ক্যাম্পটা অনেকদিন আজকে দীর্ঘকাল বন্ধ। এটা যদি পুনর্নির্মাণ হয় তাহলে অনেক সুবিধা হবে, এখানে হাজিদেরও যাইতে সুবিধা হবে। যাতায়াতে যেমন সমস্যা, অনেক সময় বিমান ছাড়তে বিলম্ব হওয়ার কারণে তারা অনেক সময় ভোগান্তিতে পড়ে। কর্তৃপক্ষ বা সরকার কি জন্য এটারে এত দীর্ঘায়িত করতেছে, কেন করতেছে না সেটা সরকার ভালো জানে। প্রতি বছর চট্টগ্রাম অঞ্চল থেকে হজে যাচ্ছেন 20,000-এরও বেশি মুসল্লি, কিন্তু কোনো ক্যাম্প না থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের। আমলাতান্ত্রিক কেরা করলে পরে এটা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। একদিন যেখানে মানুষ হজে যেত সেটা এখন মাদকের আখড়া হয়েছে, দুঃখজনক। ইসলামিক ফাউন্ডেশন বলছে জায়গাটি নিয়ে পরিকল্পনা আছে ধর্ম মন্ত্রণালয়ের। এখান থেকেই সমুদ্রপথে আমাদের দেশের হাজি সাহেবরা হজ করার একটা সুযোগ পেতেন। এটা পরবর্তীতে এটা বন্ধ হয়ে গেছে এবং হজ ক্যাম্পের বর্তমান সরকার এটা আবার পুনরায় চালু করার একটি পরিকল্পনা সরকারের হাতে আছে। আশা করছি আমরা অদূর ভবিষ্যতে আমাদের চট্টগ্রাম থেকে হাজি সাহেবরা যেতে পারবেন। ক্যাম্পটি দ্রুত পুনর্নির্মাণ করে পুনরায় চালুর দাবি চট্টগ্রামের হজ যাত্রীদের। মামুনুর রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কেনিয়ায় ধর্মগুরুর কথাতে স্বর্গপ্রাপ্তির আশায় না খেয়ে ভক্তদের স্বেচ্ছা মৃত্যুর ঘটনায় আরও 26 মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত 73 জনের মৃতদেহ পাওয়া গেছে। এগুলো গহীন বনের কবর খুঁড়ে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে আছে শিশুরাও। আরও মরদেহের খোঁজে অনুসন্ধান চলছে। গত সপ্তাহে গোপন খবর পেয়ে বন থেকে জীবিত উদ্ধার করা হয় 15 জনকে। হাসপাতালে নেয়ার পথেই মারা যান 4 জন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কবর শনাক্ত করে পুলিশ। শিশু মৃত্যুর ঘটনায় জড়িতের অভিযোগে গত মার্চেই আটক হয়েছিলেন যাজক ম্যাকেনজি। ভক্তদের স্বেচ্ছা মৃত্যুর ঘটনায়ও অভিযুক্ত তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করছেন কথিত এই ধর্মগুরু। এই ছিল প্রবাসে বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ।